এই যে সতীন, আপনার লগে অহন আমি ঝগড়া করতাম। আধার ঘনিয়ে সাজ নেমেছে চারিদিকে। আবছা আলো ডুবে গেছে তমসার ঘন চাদরে। রাতের পরিষ্কার মেঘমুক্ত আকাশে মিটমিট করে হাসছে তারকারাজি। মাঝে মাঝে বুনো ফুলের গন্ধ মেশানো পবন বইছে। অদ্ভুত রকমের শিহরণ দিয়ে চলেছে মনে প্রাণে। কাঁচা মেঠো পথে ব্যস্ত পায়ে হেঁটে এসে শ্রাবণী উঠোনে পা রাখল। পেছন পেছন অভিকে আসতে দেখে আর না সেখানে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে বাড়ির ভেতরে প্রবেশ করতে যেতেই আকস্মিকভাবে নয়নতারা বাঁকা কোমরে একটা হাত দিয়ে অপর হাতের লাঠি ধরে পথ আটকে দাঁড়ালেন। তারপর কটমটে দৃষ্টিতে তাকিয়ে ওই কথাগুলো বললেন। শ্রাবণী ঠাম্মা শাশুড়ি কথা শুনে কিছুটা থতমত খেল। কিছুক্ষণ ভাবল, তবে কিছুই বুঝতে পারল না। নয়নতারা শ্রাবণীকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আবার খেকিয়ে উঠলেন। এমনে চাইয়া আসো কেন? কি ভাবো তোমারে আমি সাইরা দিতাম? কোনো দিনও না। তুমি কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি কিছু অন্যায় কাজ করেছি ঠাম্মা? শ্রাবণী অসহায় মুখ করে উত্তর দিল, কিন্তু তাতেও বুড়ির মন গলল না। আবার গলাটা খেকিয়ে উঠে বললেন, হ, অহন তুমি তো আমার কথা বুঝবাই না। সত্যিই বুঝতে পারছি না ঠাম্মা। ততক্ষণে অভিও সেখানে হাজির হলো। তাকে দেখে বুড়ির রাগ যেন কমার বদলে আরো বাড়ল। হাতের লাঠি উঁচু করে বললেন, বিয়াডারে কি তোমরা খেলা মনে করো? সব কিছু তোমাকে খেলা লাগে? সাত গ্রামের মানুষের সামনে আমার দুলালে তোমাকে বদনাম থেকে বাঁচাইতে বিয়া করাইছে, আর তোমাকে সব কিছু পোলা পায়নের খেলা লাগে? নয়নতারার গলার আওয়াজে রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে এলেন মনোরমা। উত্তেজিত নয়নতারা আবার বললেন, আমার বাপে যখন তোমাকে দাদার লগে আমারে বিয়া দিছিল, আমি তখন বার্গি 13 বছরের সেমরি। উনি আসিলেন খারা জুয়ান, তার উপর দোজোরপা। শেফালি হরণের সময় আমার বর্দি মানে তোমাকে দাদার বউ মইরা গেল। শেফালি আর এই সংসার দেখভালের দায়িত্ব দেহনের লাইগা বাপ মায়ের কথায় না চাইতেও দাদাবাবুরে বিয়া করছি, স্বামী মানছি। নিজেরা নিজেকে সম্পর্ক আস্তে ধীরে বদলাইছি। বছর পার হয়েছে লজ্জায়, তবুও তুগো মতো হাল ছাড়ি নাই। ধীরে ধীরে সব কিছু বদলাইছে। মায়া বাড়ছে, ভালোবাসাও বাড়ছে। একসময় আমারে দেখা মুখ লুকাইয়া থাকা মানুষটা আমারে ছাড়া থাকতে পারত না। এগুলো কি এমনি এমনি হয়েছে? সময় লাগছে। নয়নতারাকে উত্তেজিত অবস্থায় দেখে ঘাবড়ে গেলেন মনোরমা। শাশুড়িকে থামাতে বললেন, আপনি শান্ত হন মা। এমনি রাগ করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। তুমি চুপ করো বৌমা। তোমার পোলা আর তার বউ রাইতে আলাদা থাকে, তুমি জানতা না? সব কিছু জানতা, তাও এগুলান রে কিচ্ছু কও নাই। মা আমি কথা শেষ করতে দিলেন না নয়নতারা, আবার এক ঝাড়া দিলেন। তুমি চুপ থাকো। গেরস্ত বাড়ি এমনে অনাসার আমি কোনো দিন মানতাম না। হয় হেরা একলগে থাকবে, আর না হইলে আমি কালকায় সকাল সকাল শেফালির বাড়িতে একেবারে চইলা যাম, আর আসতাম না। বলেই হন করে নিজের ঘরে প্রবেশ করলেন। এদিকে মুখ ভার করে এক মনে শাশুড়ির যাওয়া দেখলেন মনোরমা। তারপর বললেন, ধুর, আর ভালো লাগে না। আমি বাড়ি থেকে হাঁটা দেব, যেদিকে দু চোখ যায় চলে যাব, তাহলে যদি এদের মনে শান্তি হয়। বলেই হাঁটা দিলেন রান্নাঘরের দিকে। নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে এতক্ষণ ধরে নয়নতারার অভিনয় দেখে অন্তরা ফিচেল হেসে মনে মনে বলল, ওহ বুড়ি কি দিলে! আহা, তুমি এত ভালো পারফরমেন্স দেবে জানলে কালকেই কথাটা তোমার কানে তুলতাম। তোমার ঘাটতারে নাতি কালই শুধরে যেত। লে কাংলা, এবার লুঙ্গি সামলা। দেবদাস হয়ে ঘুরে বেড়ানো হচ্ছে। ঢং কত! আমার মুখে কাঁদানো, তাই না? তোর ঘাট থেকে যদি দেবদাসের ভূতমি না নামিয়েছে না, তাহলে আমিও বিখ্যাত অভিনেত্রী নয়নতারার নাতনি না। তারকা খচিত ছায়ালোকের বুকে শশধর যেন চন্দ্রকান্তমণি। বিভাবরীর সৌন্দর্যকে আরো বাড়িয়ে তাকে করে তুলেছে মোহনীয়। সুসজ্জিত পুষ্পপাত্রে যেন চলন্ত দিয়া। সে চন্দ্রালোকের মৃদু উজ্জ্বল আলো গায়ে মেখে আধারিয়া রাতে শ্রাবণী বসে আছে ছাদের ওপর ফুল গাছগুলোর পাশে।
হাঁটুর ওপর মাথা রেখে তাকিয়ে আছে দূর গগনের পানে, যেখানে গাছগাছালির ফাঁক দিয়ে চন্দ্রদেব উকি দিচ্ছেন। যেন চন্দ্রকুমারের অপেক্ষায় বসে থাকা রাজকন্যা সে। প্রায় ঘন্টা দেড়েক হতে চলল খাওয়া দাওয়ার পাট চুকিয়ে বাড়ির সকলের ঘুমের রাজ্য পাড়ি জমিয়েছে। আজ নয়নতারা নিজ দায়িত্বে শ্রাবণীকে অন্তরার ঘর থেকে চিরবিদায় জানিয়েছেন। নিজের ঘরের দরজায় তালা ঝুলিয়ে আজ নাতনির সাথে রাত্রি যাপনের চরম সিদ্ধান্ত নিয়েছেন। ফলস্বরূপ সে ঘর থেকে বিদায় নিয়ে একেবারে জোর করে আসতে হয়েছে অভির ঘরে। কিন্তু পা থেমেছে ঘরের বাইরে চৌকাঠের গোড়ায়, কারণ একটাই, অভির বলা সেই শেষ বাক্যটি। আর কখনো যেন আমার জিনিসে আমার অনুমতি ব্যতীত হাত দিতে না দেখি। কিভাবে যাবে সে ভেতরে? ঘরের সাথে সাথে সে ঘরে থাকা প্রত্যেকটা জিনিসই তো অভির, আর তার পারমিশন ছাড়া সেই ঘরে প্রবেশ করাও যে অনুচিত কাজ। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল শ্রাবণী, থাক, এভাবে আত্মসম্মান খুইয়ে কারো ঘরে থাকার চাইতে খোলা ছাদে খোলা আকাশের নিচে রাত্রি যাপন অনেক বেশি ভালো। তখন থেকেই বসে সে খোলা আকাশের নিচে। ঘড়িতে তখন কটা বাজে জানা নেই, মধ্যরাত্রি হবে হয়তো। উজ্জ্বল তারকা সজ্জিত আকাশে টুকরো টুকরো মেঘেদের ভেলা ভেসে বেড়াচ্ছে। মৃদুমন্দ শীতল পবন ছুঁয়ে যাচ্ছে যুবতীর অঙ্গ প্রত্যঙ্গ। আলতো খোপা করা পিঠ পর্যন্ত চুল তার। সিল্কি চুলের কাটা ছাটা অংশগুলো কানের দুপাশে গলিয়ে মুখের ওপর উড়ে বেড়াচ্ছে। চাঁদের পানে চেয়ে চেয়ে শ্রাবণীর আজ বিকেলের ঘটনাগুলো জলছবির মতো ভেসে উঠল মনের অন্তঃকরণে। বারংবার মস্তিষ্কে নিরণে নিরণে প্রতিধ্বনিত হয়ে চলেছে বিকেলের সেই ঘটনাগুলো। এদিকে তাকে পেছন থেকে দেখায় ব্যস্ত এক কৃষ্ণ বাদামি বর্ণের পুরুষ। ভুরুচোরা কুচকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সে মানব। মেয়েটার ব্যবহারে ক্ষণে ক্ষণে বিচলিত হয়ে পড়ছে সে। আজকে শ্রাবণীর কথায় অভির মনে বিরাট দাগ কেটেছে। ধীরে ধীরে ভাবনায় বুঁদ হচ্ছে মন। শ্রাবণীর অসহায়ত্ব দেখে কষ্টও হচ্ছে ভীষণ। আস্তে আস্তে হেঁটে শ্রাবণীর পিছনে গিয়ে দাঁড়ালো অভি। কারো উপস্থিতির আজ পেয়ে পিছন ঘুরে তাকালো শ্রাবণী। অভিকে দেখেও কোনো রূপ প্রতিক্রিয়া দেখালো না। আবারও বিস্মিত হলো অভি, কারণ বিগত 5-6 দিনের অভিজ্ঞতায় তার জানা মতে তাকে দেখা মাত্রই শ্রাবণীর কাঁপাকাঁপি করা, লজ্জায় নুয়ে পড়া, এ সকল ছিল মেয়েটার প্রধান বৈশিষ্ট্য। যাকে দেখলে নিতান্তই আত্মমর্যাদা বোধহীন, পরনির্ভরশীল, বোকা টাইপ মেয়ে মনে হতো অভির। কিন্তু আজকে বিকেলের কথোপকথনের সমস্ত ধারণা বদলে দিয়েছে। না চাইতেও তাকে নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে মন। মস্তিষ্কের কোণে তাকে নিয়ে খেলা করছে অদ্ভুত সব চিন্তা ভাবনারা। অভি আস্তে আস্তে গিয়ে বসলো শ্রাবণীর পাশে। তবুও শ্রাবণী ফিরে তাকালো না। শ্রাবণীকে ওভাবে বসে থাকতে দেখে গলা ছেড়ে কেশে দৃষ্টি আকর্ষণ করে অভি বলল, এখানে বসে আছো কেন? রুমে কেন আসুনি? তুমি তো আসতে বলনি। বারণ করলাম কখন? বারে এর মধ্যেই ভুলে গেলে? কাল দুপুরেই তো বললে আমার অনুমতি ব্যতীত আর কখনো যেন আমার জিনিসে হাত দিতে না দেখি। সে তো জিনিসের কথা বলেছি, ঘরে আসতে কখন বারণ করলাম? ঘরটা তোমার, সেই সাথে ঘরের জিনিসপত্রগুলোও যে তোমার। অনুমতি না নিয়ে ঢুকলে যদি তাড়িয়ে দিতে, সেই ভয়ে আর যায়নি। খারাপ লাগলো অভির, ভীষণ আত্মঘাতে লাগলো কথাগুলো। কালকের করা দুর্ব্যবহারের জন্য হৃদয়ের অভ্যন্তরস্থল হতে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মাথা নিচু করে আবেগজড়িত কণ্ঠে বলে উঠল, সরি, আমি মন থেকেই সরি। ইটস ওকে। ঘুমোতে যাবে না? কোথায়? কেন, আমার ঘরে। তুমি তো পারমিশন দাওনি অভিদা। ইস, কি কাতরতা ছড়ানো কথাটাতে। বুকের ভেতরটা জ্বলে উঠল অভির। বুক ভরে নিঃশ্বাস নিয়ে দম ছাড়ল সে। বলল, আজ থেকে আমার ঘর, আমার সব জিনিসে তোমার সমান অধিকার। আর কখনো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই, বুঝেছো? থ্যাঙ্কস। শ্রাবণের ছোট্ট উত্তর। তবুও যেন মন হালকা হচ্ছে না অভির। কোথাও যেন কি একটা বাঁধো বাঁধো ঠেকছে তার। কিছু একটা অস্বস্তি বোধের ঘুনপোকা পাঁজরের খাঁচায় বন্দি মাংসপিণ্ডতে ক্রমাগত দাঁত বসাচ্ছে যেন। তাকালো পাশে বসা মেয়েটার দিকে।
সে এক মনে তাকিয়ে আছে সামনে। এই মুহূর্তে অভির শ্রাবণীকে দেখে মনে হচ্ছে মেয়েটা যেন এক শান্ত নদী, কখন যেন হুট করে জোয়ার চলে আসে। গলা ছেড়ে অভি বলল, ওদিকে কি দেখছো? ওদিকে দেখছি না, ভাবছি। কি ভাবছি জ্যোৎস্নার আলোয় পুকুরের জল কেমন চকচক করে সেটাই। আগে কখনো দেখোনি? না, কে নিয়ে যাবে এই অন্ধকার রাতে পুকুর ঘাটে? যদি বাপি বেঁচে থাকতো তাহলে হয়তো যাওয়া হতো। অভির খুব খারাপ লাগছে শ্রাবণীর কথাগুলো শুনে। সত্যি এতদিনের পরিচিত মেয়েটা, কিশোরী বয়স থেকে এ বাড়িতে মেয়েটার যাতায়াত, তবুও কত কিছু অজানা। অভি ভাবনার সমুদ্রে যখন ভাসছে, শ্রাবণী তখন বলল, তুমি দিদিয়াকে খুব ভালোবাসতে তাই না অভিদা? পিয়ালির প্রসঙ্গ ওঠায় মুহূর্তেই রেগে গেল অভি। বসা থেকে ফট করে উঠে দাঁড়ালো, গলায় তেজ ঠেলে বলে উঠল, রাত অনেক হয়েছে, ঘুমোবে, চলো। অভির রাগ দেখে কিছুটা হকচকিয়ে গেল শ্রাবণী। তাড়াতাড়ি করে সে উঠে দাঁড়ালো, দেখলো অভি ছাদের দরজা পার হয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। শ্রাবণীও কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে আস্তে ধীরে অভির ঘরে প্রবেশ করলো। সেখানে গিয়ে দেখলো অভির ল্যাপটপ খুলে বসেছে, বিছানা পরিপাটি করে সাজানো। শ্রাবণী ভেতরে ঢুকতে অভি ওর দিকে না তাকিয়েই বলল, দরজা বন্ধ করে চুপ করে ঘুমিয়ে পড়ো। দরজা বন্ধ করে মশারির দড়িগুলো হুকে আটকে চুপ করে শুয়ে পড়ল শ্রাবণী। হঠাৎ কর্ণগোচর হলো কিছু জ্বালাময়ী শক্ত কথা। শেষবারের মতো বলছি, আর কখনো ওই মহিলার নাম যেন আমার সামনে বলতে না শুনি। এরই মধ্যে কেটে গেছে প্রায় সপ্তাহ খানেক সময়। বাড়ির পরিবেশে অনেকখানি পরিবর্তন এলেও পরিবর্তিত হয়নি অন্তরার ভাগ্যের। কারণ পরের দিন থেকে মনোরমার চুলের মুঠি ধরে পিঠের মধ্যে দুঘাক বসিয়ে পাঠিয়েছে কোচিংয়ে। পেট ব্যথা, পা ব্যথা, গা ব্যথা, মাথা ব্যথা, এরকম হাজার খানেক অভিযোগ করেও কাজ হয়নি। কোচিং সেন্টারে যাবার আগে কয়েকবার অকক করে বমি টানলেও বদমাইশ বমিটাও বের হয়ে আসেনি সময় মতো। ফলস্বরূপ আরও দুঘা পড়েছিল পিঠের মাঝে। শেষমেশ কোচিংয়ে যাওয়ার সিদ্ধান্তকেই মেনে নিতে হয়েছিল সেদিন বেচারির। আর আজ তার ভাগ্যকে মস্ত বড় দুর্ভাগ্য বাড়িয়ে ছেড়েছে সজল। এই মুহূর্তে মুখ কালো করে চুপচাপ দাঁড়িয়ে আছে কোচিংয়ের ক্লাসরুমে। সজল তার হাতে থাকা খাতাটি পড়ে শোনাচ্ছে সকলকে। কিছুক্ষণ আগে ক্লাসে মাই হবি সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে দিয়েছিল সে প্যারাগ্রাফের ভাষা পড়ে প্রায় হার্ট অ্যাটাক হওয়ার দশা হয়েছিল সজলের। যার কয়েকটা লাইন ছিল ঠিক এমন, মাই হবি ইজ বেস্ট হবি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস অফ মাই লাইফ, I like running hands, sons and daughter. I like swimming pond water. I like guava from tree's head. 4 লাইন পড়ার পর সজল বলল, তো মিস অন্তরা, আপনার উচ্চাঙ্গের ভাষা আমার বোঝার বাইরে। যদি দয়া করে একটু বোঝান তাহলে আমার ভীষণ উপকার হতো। অন্তরা শুকনো ঢোক গিলতে লাগলো সজলের কথায়। কি ফাঁসা যে ফেসেছে আজকে, সে কথা কল্পনা করেই গলা শুকিয়ে যাচ্ছে। এমনিতে সে পড়াশোনায় ভালো না, তার উপর ইংরেজি তার দু চোখের বিষ, কোনোদিনও পারে না। নেহাত শ্রাবণের কারণে টেনে টুনে পাশ করে যায় সব পরীক্ষায়। কিন্তু আজকে সজল বুদ্ধি করে সবার সিট আর পার্টনার অদল বদল করে বসিয়েছে, যার কারণে অন্তরা কিছুই লিখতে পারেনি। এদিকে ভেবেছিল খাতাটা দেখাবে না, কিন্তু সজল ওর খাতায় আগে নিয়েছে চেক করতে। আর এখন তো রীতিমতো বাঘের সামনে দাঁড়িয়ে সে। সজল চোখের চশমা ঠিক করে টেবিলে হালকা কাত হয়ে দাঁড়িয়ে রইল, বুকে দুহাত গুজে। দৃষ্টি তার সামনে দাঁড়ানো ভয়ে চুবুথুবু হয়ে থাকা মেয়েটার শ্যামলা মুখে। মনে মনে ভয়ঙ্করভাবে তৃপ্তি হচ্ছে সজলের। সবে তো মাত্র শুরু, সেদিনের মুখে মুখে তর্ক আর কাদায় ফেলার শাস্তি তো এখনো দেয়াই হয়নি। গলা ছেড়ে বলল, আচ্ছা মিস, এই হেন্স, সন্স অ্যান্ড ডটার মানে কি? অন্তরা শুকনো ঢোক গিলে আশেপাশে চোখ বোলালো, দেখলো সবার নজর তার দিকে তাক করা। সজল আবার বলল, কি হলো বলুন।
অন্তরা চুপ করে দাঁড়িয়ে রইল। সজল সজল অন্তরাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে গলায় তেজ ঢেলে বলল, কি হলো? কথা কি আপনার কানে যাচ্ছে না? কেঁপে উঠল অন্তরা, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মানে হলো মুরগির ছোট ছোট বাচ্চা। হোয়াট? কোচিংয়ের ক্লাসরুমে অন্তরার জবাব শুনে হাসিতে ফেটে পড়ল সবাই। না চাইতেও শ্রাবণীর ঠোঁট গলিয়ে হাসি বেরিয়ে পড়ল। মনে মনে প্রবল হাসি পেল। সজল কড়া চোখে তাকিয়ে রইল অন্তরার দিকে। তারপর ডাস্টার পিটিয়ে সবাইকে শান্ত করে বলল, গোয়াভা ফ্রম টিজ হেড মানে গাছের মগডাল থেকে পেয়ারা পেরে খাওয়াত, তাই তো? নিম্ন মস্তকে মাথা দুলিয়ে সম্মতি জানালো অন্তরা। আবারও হাসির ফোয়ারা ছুটল শ্রেণীকক্ষে। পুনরায় ডাস্টার পিটিয়ে সবাইকে শান্ত করলো। তারপর অন্তরার কাছে হেঁটে এসে কড়া চোখে তাকিয়ে সজল বলল, পুরো ক্লাস কান ধরে দাঁড়িয়ে থাকবে, আর এটাই তোমার পড়াশোনা না করার শাস্তি। আমাকে এভাবে এড়িয়ে যাচ্ছ কেন প্রতাপ? কেন বোঝো না তোমার থেকে পাওয়া প্রতিটা প্রত্যাখ্যান আমায় ভেতর থেকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। কাতর কণ্ঠে কথাগুলো বলে হাউমাউ করে কেঁদে উঠল শশী। 1.5 বছরের ছোট্ট অর্ঘ্য মায়ের কান্নার কারণ নাচ বুঝতে পারলেও মাকে কাঁদতে দেখে সেও কাঁদতে শুরু করলো। প্রতাপ শশীর কান্না দেখে বিরক্তই প্রকাশ করে বলল, আজকাল বাড়িতে যাও অশান্তি শুরু করেছো তুমি। তাতে সত্যিই আমার তোমাকে এড়িয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। রাত জেগে কষ্ট করে ডিউটি থেকে ফিরলে গোয়েন্দাদের মতো প্রশ্ন করতে থাকো, নানান বিষয়ে উল্টোপাল্টা সন্দেহ করে আমাকে বদনাম করার চেষ্টা করো। আসলে সত্যি কথা বলতে আমি তোমায় ভালোবাসি বলেই এত শত নোংরা আচরণ সত্ত্বেও বাড়িতে ফিরি। অন্য কেউ হলে অন্য কোথাও থাকতো, তবুও বাড়িতে ফিরতো না। আমি ফিরি কেন জানো? কারণ দিন শেষে আমি তোমাকে আর আমাদের সন্তানদেরকে ভালোবাসি। প্রতাপকে জড়িয়ে ধরে শশী বাঁধ ভাঙা কান্নায় ডুকরে উঠল। আই এম সরি প্রতাপ, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। আমার নিজের প্রতি এখন ঘৃণা লাগছে। আমি আমার স্বামীকে সন্দেহ করেছি। আমায় ক্ষমা করে দাও প্রতাপ, প্লিজ ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার প্রতি কোনো সন্দেহ করব না। ভীষণ ভালোবাসি প্রতাপ, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। প্রতাপ দুহাতের বন্ধনে আবদ্ধ করে নিল শশীকে। বুকের মাঝে শশীর মাথাটা রেখে কপালে একটা উষ্ণ চুম্বন দিয়ে বলল, ইটস ওকে, ডোন্ট ক্রাই। আমিও জানি তুমি আমাকে ভীষণ ভালোবাসো। আজকে থেকে নয় শশী, সেই ষোড়শী বয়স থেকেই তুমি আমাকে ভালোবাসো। আমিও তোমায় ভালোবাসি শশী। তাই তো হাজার বাধা বিপত্তি পেরিয়ে তোমাকে আমার করে নিয়েছি, একান্তই আমার নিজের। এবার চুপ করে দেখো, আমাদের ছেলেটাও কাঁদছে। শশী অর্ঘ্যকে কোলে তুলে নিয়ে প্রতাপের বুকে মুখ গুজে পড়ে রইল। আস্তে আস্তে বলল, হ্যাঁ প্রতাপ, আমি সব পিছুটান ফেলে সব বাধা পেরিয়ে তোমার ভালোবাসার হাত আঁকড়ে ধরতে ছুটে এসেছি। নিজের মেয়ের সমাজের কারো পরোয়া করিনি। আমার ভালোবাসার গভীরতা কতটা হয়তো তোমায় বলে বোঝাতে পারবো না। হারিয়ে ফেলার ভয় কাজ করছে মনের মধ্যে, তাই হয়তো ওভার রিয়্যাক্ট করে ফেলি। সরি। আমি জানি তো, এবার শান্ত হও। বলে প্রতাপ দুহাতের বাহুবন্ধনে বেঁধে শক্ত করে জড়িয়ে ধরল শশীকে। তারপর মনে মনে বিরক্ত হয়ে বলল, উফ, এই মেলোড্রামা কবে যে শেষ হবে কে জানে। এখনো পেপারটা হাতে এলো না। সময় তার নিজস্ব গতিতে প্রবাহমান। দেখতে দেখতে অভির কোচিংয়ের ক্লাস নেওয়া প্রায় 2 সপ্তাহ গড়িয়েছে। সাথে শ্রাবণী আর অন্তরার ক্লাস করাও। ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার প্রিপারেশনে কোনো রকম খামতি রাখছি না কেউ, যদিও ব্যতিক্রমী ব্যক্তি শুধুমাত্র অন্তরা। পড়াশোনার প্রতি তার আগ্রহ দেখলে মন হবে কেউ যেন জোর করে নিমপাতার রস গেলাচ্ছে। প্রতিদিন নিয়ম করে সজলের ক্লাসে কান ধরে দাঁড়ানো, বকা খাওয়া, মাথায় গাট্টা খাওয়া সব চলছে। তবু অন্তরার মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন নেই। এদিকে অন্তরাকে নিয়ে সজল হতাশ প্রায়। সিদ্ধান্ত নিল যেভাবেই হোক এ বিষয়ে অভির সাথে পার্সোনালি কথা বলতে হবে। সে ভেবেই নিজের ক্লাস শেষ করে ঢুকলো অভির ক্লাসে। কোচিংয়ের ক্লাস যখন প্রায় শেষের পথে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। বাড়ি ফেরার অপেক্ষায় সকলে। অভি তার ম্যাথ ক্লাস নিচ্ছিল।
হোয়াইট বোর্ডে মার্কার দিয়ে হায়ার ম্যাথ বোঝাচ্ছিল। ঠিক তখনই সেখানে উপস্থিত হলো সজল। সজলকে ক্লাসে ঢুকতে দেখে অভি ম্যাথ কষা থামিয়ে তাকালো তার দিকে। সজল আনুষঙ্গিক কিছু কথার সাথে এই কথাটি বলে প্রস্থান করলো। কিছুক্ষণ আগে ক্লাস শেষ করে শ্রাবণী আর অন্তরা দুজনে একসাথে বেরিয়ে এলো বাইরে, দাঁড়ালো কোচিংয়ের সামনে আম গাছতলায়। ধীরে ধীরে কোচিং ফাঁকা হতে শুরু করেছে, যে যার মতো করে বাড়ি ফিরে যাচ্ছে। দিবাকরের আলো ধীরে ধীরে কমে আসছে। পরন্ত বিকেলে ঈষৎ রক্তাভ জলদ ভেসে বেড়াচ্ছে আকাশের নৈরিত কোণ ঘেঁষে। অভি বেরোলো বেশ কিছুক্ষণ পর। ব্যস্ত পায়ে অন্তরাদের কাছে হেঁটে এসে বলল, অভির পেছনে সজলকে আসতে দেখে অন্তরার আগে ফুঁসে উঠল। মনে পড়ল আজকেও ক্লাসে করা চরম অপমানগুলো। কয়েকটা ভয়েস চেঞ্জ ভুল করায় সরাসরি কান ধরে দাঁড়াতে হয়েছে। দৃশ্যটা চোখের সামনে জলজল করে উঠল। মনে পড়ল তাকে দেখে সবার হাসিতে মেতে ওঠার দৃশ্য। মুখ ঝামটা মেরে অভির দিকে কটমটে দৃষ্টি মেলে তাকিয়ে বলল, দাঁড়াতে পারবো না, দরকারি কাজ আছে আমার, চল মো। বলেই শ্রাবণীর ডান হাতটা মুষ্টিবদ্ধ করে চেপে হাঁটা ধরল সামনের দিকে। অভি অন্তরার হঠাৎ রাগের কারণ না বুঝতে পেরে তবদা খেয়ে দাঁড়িয়ে রইল। ভাবল এই মেয়ের আবার কি হলো, হঠাৎ মাথার ফিউজ উড়ে গেল কেন। এরই মধ্যে সজল পেছন থেকে এসে অভির কাঁধে হাত রাখলো। দেখলি আজও আমাকে সবার সামনে ওই লোকটা অপমান করলো। পাকা সড়ক পার হয়ে দুই বান্ধবী হেঁটে চলেছে বাড়ির পথে কাঁচা মেঠো পথ ধরে। তখনও তপনের ক্ষীণ আলো রয়েছে গগন জুড়ে। সন্ধ্যার আধার পারেনি পুরোটা গ্রাস করতে। ফসলের জমির উপর দিয়ে বয়ে চলেছে হুড়হুড়ে পবন। থেকে থেকে ঝাঁকে ঝাঁকে, থেকে থেকে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখিরা আকাশে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। তাদেরই কিচির মিচির কলতানে আকাশে বাতাসে কোনো এক রম্য ছন্দে গেয়ে উঠেছে যেন। শ্রাবণী অন্তরার কথায় ভ্রুজেরা কুচকে বলল, ওই লোকটা কি রে দাদা বল, স্যার হয় কিন্তু আমাদের। নাকের পাটা ফুলিয়ে পথের মাঝে শ্রাবণীর হাত টেনে ধরে দাঁড়ালো অন্তরা। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আইমো, তুই আমার বান্ধবী নাকি ওই লোকের? যা কি সব বলিস, আমি সজলদার বান্ধবী হতে যাব কোন দুঃখে? আমি তো তার ছাত্রী, আমি তো শুধুমাত্র এই অন্তু পাগলির বান্ধবী। বলেই অন্তরা নরম ফোলা ফোলা গাল দুটো টেনে দিল। অন্তরা একটু শান্ত হলো, তারপর আবার রাগ দেখিয়ে বলল, তাই তাহলে ওনাকে ওই লোক বললে রেগে যাচ্ছিস কেন? আমার মতো করে ওই লোকটাকে লোক বলে রাখবি। ছি ছি, ওটা পারবো না রে। উনি আমাদের স্যার হন। স্যার হলেন সাক্ষাৎ ঈশ্বরের সমান, সম্মানের যোগ্য। উল্টো পাল্টা নামে ডাকলে যদি পাপ হয়, আমি পাপ কাজ করতে পারবো না। বলেই জিভ কাটল শ্রাবণী। শ্রাবণীর কথা শুনে আবারও গাল ফোলালো অন্তরা। বান্ধবীর রাগ দেখে খারাপ লাগলো শ্রাবণীর। সত্যি তো আজকাল সজল অন্তরাকে একটু বেশি শাস্তি দেয়। ক্লাসে দাঁড়ানো ব্যাপারটা তাও ঠিক ছিল, কিন্তু আজকে কান ধরে দাঁড় করিয়েছিল। এটা সত্যি বাড়াবাড়ি মনে হলো তার। আর যাই হোক, মেয়েটা বড় হয়েছে, সবার সামনে ভাবে অপমান না করলেও পারত। সজলদা বলল, আমার কি মনে হয় জানিস, সজলদা তোর থেকে প্রতিশোধ তুলছে। অবাক হয়ে তাকালো অন্তরা, বড় বড় চোখ করে বলল, কি বলছিস প্রতিশোধ? কিন্তু আমি তো ওনার কোনো রকমের ক্ষতি করিনি। ক্ষতি হয়তো করিসনি, তবে বেয়াদবি তো করেছিলি। মনে আছে সেদিনের ঘটনা? অন্তরার সেদিনের ঘটনা মনে পড়ে গেল। সেই মুখে মুখে তর্ক করা, তারপর হঠাৎ ধাক্কা মেরে কাদার মধ্যে ফেলে দেওয়া সবকিছু। তারপর শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, ও তাহলে এবার বুঝতে পারলাম, সজলদা আমার প্রতি সেই দিনের করা বেয়াদবির রাগ মেটাচ্ছেন। হবে হয়তো। অন্তরার আগে ফুঁসতে লাগলো আজকের করা অপমানের কথা মনে করে। মনে মনে বলল, প্রতিদিন ঘুঘু তুমি খেয়ে যাও ধান, ঘুঘু তুমি ধান দেখেছো, দেখো নাই ফাঁদ। এবার তুমি দেখবা সজলদা অন্তরা কি জিনিস। তোমাকে যদি না কাঁদিয়ে ছেড়েছি না, তা আমার নাম অন্তরা না। কথায় আছে কায়া দেখলে মায়া বাড়ে।
আর অবহেলা বাড়ায় আকর্ষণ। আজকাল অভির মনে কেমন যেন একটা নতুন রোগের লক্ষণ দেখা দিয়েছে। লক্ষণটা অবশ্য মনের সাথে সাথে চোখেরও। সারাদিনের বেশিরভাগ সময় পড়াশোনা নিয়ে কাটায় সে, এমনকি শেষ রজনী পর্যন্ত তার পড়াশোনা চালিয়ে যায়। কিন্তু পড়াশোনার ফাঁকে আজকাল যেন মনে হয় কি যেন একটা নেই তার কাছে। আজকাল নিজেই প্রতি কেমন যেন বিরক্ত বোধ হয়। ঘড়ির কাঁটায় নজর পড়তেই দেখলো এখন রাত প্রায় 2টো। একটা আড়মোড়া ভেঙে পেছনে তাকাতেই দেখতে পেল শ্রাবণীর ঘুমন্ত চেহারা। কেমন এলোমেলো হয়ে ঘুমিয়েছে মেয়েটা। আজও শাড়ি প্রায় হাঁটুর কাছে উঠে গেছে। হলদে ফর্সা রংটা একদম চকচক করছে মৃদু বৈদ্যুতিক আলোয়। অভি চেয়ার থেকে উঠে এসে দাঁড়ালো খাটের পাশে। আস্তে করে ঝুঁকে হাত বাড়িয়ে তার ঠিক করার চেষ্টা করতে যেতেই আচমকা আঙ্গুলগুলো বেঁকালে শ্রাবণীর পায়ের মসৃণ ত্বক ছুঁয়ে দিল। সাথে সাথে বিদ্যুৎ চমকে উঠল যেন অভির সমস্ত শরীরে। অগ্নিদাহ সম জ্বালা পড়া শুরু হলো সমগ্র সত্তা জুড়ে। বুঝতে পারল সামনে ঘুমন্ত যুবতীর উন্মুক্ত অঙ্গ স্পর্শে তার পৌরুষতনু জাগ্রত হতে চাইছে। তাড়াতাড়ি শাড়িটা ঠিক করে দিয়ে দরজা খুলে বেরিয়ে এলো বাইরে। খোলা আকাশের দিকে তাকিয়েই নিজেকে নিজে ধিক্কার দিতে লাগলো। এমন নোংরা চিন্তাধারা মাথায় এসেছে ভেবে মনে মনে নিজেকে শখানেক গালিও দিল। তারপর খেয়ালে এলো মেয়েটা তার বিবাহিতা স্ত্রী, তাকে স্পর্শ করার সম্পূর্ণ অধিকার ওর আছে। তাই এটা অস্বাভাবিক কিছু না। হঠাৎ মনে পড়ল শ্রাবণীকে সে কি বলেছে। আমি না তোমাকে অনুভব করি আর না ভালোবাসি। তুমি খুব মিষ্টি একটা মেয়ে, একজন ভালো চাকরি করা লাভিং কেয়ারিং ছেলে তুমি ডিজার্ভ করো, কিন্তু আমাকে নয়। যা শোনার পর থেকে মেয়েটা আজকাল তা আর তার সামনে আসে না। যতটা সম্ভব দূরত্ব বজায় রাখে। প্রশ্ন না করলে উত্তর দেয় না, যা উত্তর দেয় তাও খুবই সামান্য। আগের মতো সে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েও দেখে না। যদি কখনো সামনে এসে পড়ে তাহলে দৃষ্টি সরিয়ে তখনই সেখান থেকে প্রস্থান করে, যা অভিকে না চাইতেও ভাবায়, নীরবে নিভৃতে পোড়ায়। অভি এসব কথা ভাবতে ভাবতেই নিজেকে প্রশ্ন করলো, আচ্ছা আমি কি কোনোভাবে শ্রাবণের অ্যাটেনশন পেতে চাইছি? কোনো রকমভাবে মেয়েটার প্রতি আকর্ষিত হয়ে পড়ছি? কেন ওর এই অবহেলা আবার মনে বিষাক্ত ঠেকুর তোলে? অজানা কষ্টে দম আটকায় বুকের মাঝে। বারবার চোখ দুটো কেন ওকেই খোঁজে? কেন এত মিস করি তার ওই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকাটাকে? কি যে চলছে মনের মাঝে বুঝতে পারছি না। নিজেই নিজের প্রতি বিস্মিত হলো। কি সব কথা ভাবছে সে। আজগুবি ভাবনায় নিজেকে গুলিয়ে ফেললো অভি। হঠাৎ মনে পড়লো মায়ের বলা কথাগুলো। মেয়েটা তাকে ভালোবাসে। বুকের মধ্যে ঠিপ করে উঠল অজানা শিহরণে। সেদিন কথাটা ততটা গুরুত্ব দিয়ে না ভাবলেও আজ যেন মন বারবার করে বলছে ভাবতে। নিজেই নিজেকে আবার প্রশ্ন করলো, আচ্ছা সত্যি কি শ্রাবণী আমাকে ভালোবাসে? আমার মতো একজন বেকার কালো কুচির চেহারার ছেলেকে ওর মতো একজন সুন্দরী মেয়ে ভালোবাসতে পারে? এটা সত্যি অবাস্তব। তাছাড়া আমাদের বিয়েটা তো আর 5টা বিয়ের মতো স্বাভাবিক নয়। কিন্তু শ্রাবণীর কথার ভাঁজে কিছু একটা তো আছেই। আমাকে জানতে হবে ও কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্কটাকে উপায় নেই দেখে মেনে নিচ্ছে। হ্যাঁ, আমাকে জানতেই হবে। যদি সত্যি শ্রাবণী আমাকে ভালোবাসে তাহলে জীবনে যত ঝড়ই আসুক আমি কিছুতেই ওকে আমার থেকে আলাদা হতে দেব না, কিছুতেই না। বলেই রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। আবারও গিয়ে বসলো পড়ার টেবিলে। চেয়ারে হেলান নিয়ে বসে নিজেকেই নিজে বলল, আমাকে যেভাবেই হোক গড়তে হবে, বাবা মায়ের যোগ্য সন্তান হিসেবে, বোনের যোগ্য ভাই হিসেবে, আর সর্বোপরি একজন স্ত্রীর যোগ্য স্বামী হিসেবে। বলেই ঘাড় বাঁকিয়ে তাকালো শ্রাবণীর ঘুমন্ত চেহারার দিকে। তারপর আস্তে আস্তে তলিয়ে গেল ঘুমের রাজ্যে। গগন বিদারী আর্তনাদ শুনে কেঁপে উঠল গোটা বাড়ি। সারা রাত ধরে পড়াশোনা করার পর ভোর রাতের দিকে চেয়ারে বসেই অভির দু চোখ লেগে এসেছিল। অমন করুণ কণ্ঠে চিৎকার শুনে অভির ঘুমের ঘোর কেটে গেল। হুড়মুড় করে উঠে বসলো চেয়ারে। অনেকক্ষণ একদিকে হেলে শোয়ার কারণে ঘাড়ের রগে টান খেলো। ফলে আচমকা টনটনে ব্যথাটা জেগে উঠতে শব্দ করে কোকিয়ে উঠল। আবার কানে ভেসে এলো সেই গগন বিদারী কান্নার আওয়াজ। আওয়াজটা পরিচিত কণ্ঠের মনে হতেই এক দৌড়ে ছুটে এলো নিচে নেমে অভির চক্ষু স্থির অবস্থা।
বাড়ির উঠানে তখন মনোরমা নয়নতারা হুলস্থুল বাঁধিয়ে ফেলেছেন। নয়নতারা সমানে চেঁচিয়ে বলছেন, ও বৌমা, তাড়াতাড়ি আমার পানের বাটা থাইকা সুনের কৌটা খান লই আও। এদিকে অন্তরা শ্রাবণীর একটা হাত চেপে ধরে বসে আছে। শ্রাবণীর অবস্থা দেখে রীতিমতো চমকে উঠল অভি। মেয়েটা কান্না চেপে রাখার প্রবল প্রচেষ্টা সত্ত্বেও দু চোখ ছাপিয়ে অশ্রুর বন্যা বয়ে চলেছে। উপর পাটির দাঁত দিয়ে নিচের অধরটা বিভৎসভাবে কামড়ে ধরেছে। গোটা মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করেছে। বিশেষ করে খাড়া নাসিকার মিন অগ্রভাগের অসম্ভব রকমের লাল হয়ে আছে, যেন এক্ষুনি ফেটে রক্ত গড়িয়ে পড়বে। মনে হচ্ছে অসহনীয় যন্ত্রণা সহ্য করতে চাইছে কিন্তু পারছে না। এবার নজর গেল সামনে রাখা পাত্রে। পাত্রের মধ্যে থাকা বস্তুগুলিকে দেখে বুঝতে বাকি রইল না ব্যাপারটা কি। আর এক মুহূর্ত কাল বিলম্ব না করে অভি এক হ্যাচকা টানে বসা থেকে তুলে দাঁড় করালো শ্রাবণীকে। তারপর হুট করে পাজা কোলে তুলে দৌড়ালো রান্নাঘরের দিকে। তারপর উনুনে চাপানো চায়ের পাত্রে ফুটন্ত গরম জল একটা বাটিতে ঢেলে তাতে সামান্য লবণ আর ঠান্ডা জল মিশিয়ে কিছুটা সহনশীল বানিয়ে ঠেসে ধরল শ্রাবণীর হাতে। এদিকে মেয়েটা নিজের সুদবুদ হারিয়ে ফেলেছে যন্ত্রণায়, চাপা স্বরে গঙ্গাচ্ছে। গরম জলের মধ্যে হাতটা ঠেসে ধরায় ধীরে ধীরে কম হতে লাগলো যন্ত্রণার পরিমাণ। আস্তে আস্তে ধীরে ধীরে যন্ত্রণা কমে প্রশমিত হলো। গঙ্গানির শব্দ বন্ধ করে চোখ বন্ধ অবস্থায় ধীরে ধীরে স্বস্তির নিঃশ্বাস নিতে লাগলো শ্রাবণী। বেশ কিছুক্ষণ সময় এভাবে গড়ালো। বন্ধ চোখের পাতা মেলে তাকাতেই অভির প্রশস্ত বুকে তার দৃষ্টি হঠাৎ গেঁথে গেল। নিজেকে চন্দন গাছে লেপ্টে থাকা সর্পিনীর ন্যায় লেপ্টে থাকতে দেখে সেই পরিচিত শিহরণে শিউরে উঠল সে। বুঝতে পারল এই মুহূর্তে সে এক হাত দিয়ে অভিকে জাপটে ধরে তার বুকে মুখ গুজে দাঁড়িয়ে আছে। নাসিকা গ্রন্থির ভেতর দিয়ে অভির দেহের মাতাল করা পুরুষালী সৌরভ হুড়হুড় করে প্রবেশ করছে ফুসফুসের অভ্যন্তরে। বশ করে নিচ্ছে তার মন থেকে আরম্ভ করে সমস্ত মস্তিষ্ক, এমনকি দেহের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অঙ্গ প্রত্যঙ্গের ভারসাম্য পর্যন্ত। নিজেকে অভির এতটা কাছাকাছি আবিষ্কার করায় লজ্জারা পুনরায় আঁকড়ে ধরতে শুরু করলো শ্রাবণীকে। বেহায় অনুভূতিদের ছোটাছুটিতে শরমে গলবিল শুকিয়ে খরা নামলো সেথায়। এক ফোঁটা জলের জন্য হাহাকার করে লাফাতে লাগলো অন্তঃসত্ত্বা। ব্যথার কথা ভুলে ভাসতে লাগলো অন্যরকম অনুভূতির জোয়ারে। আস্তে আস্তে মুখটা অভির বুক থেকে সরিয়ে নিজেকে সরানোর চেষ্টা করতে বুঝতে পারল একটা শক্তপোক্ত হাতের বেড়ি বন্ধনে আবদ্ধ হয়ে আছে সে। সে বন্ধন যেন চিরকাঙ্ক্ষিত তার, যার অপেক্ষায় দিন গুনেছে সহস্র বছর ধরে। আজ যেন কোনো এক মহেন্দ্র ক্ষণে তা পূর্ণতা পেল। তবুও লাজে সেতা হতে মুক্তি নিতে চাইল, কিন্তু পারল না। কারণ শ্রাবণীর মনে হলো যেন তড়িৎ বেগে হাতের বন্ধনটা আরো একটু গাঢ় হলো তার কোমরে। সে ছোঁয়ায় মৃদু কম্পনে থরথর করে কেঁপে উঠল সে। সাথে বাড়ল অস্বস্তিও। ধীরে ধীরে শির উচ্চে তুল্য ব্যাপারটা বোঝার জন্য। মুখ তুলে তাকাতে অভিভ্র কুচকানো রাগে চেহারাটা দৃষ্টিগোচর হলো। বুঝলো নড়াচড়া করার দরুন ভীষণভাবে বিরক্ত স্বামী মহাশয়। তাই চুপ করে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। এবার হালকা করে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখতে পেল ডান হাতটা গরম জলে চোবানো, আর সেই হাতটাকে পরম যত্নে আঁকড়ে ধরে রেখেছে আরও একটা শক্তপোক্ত হাত, যার মালিক শ্রাবণীর সে কৃষ্ণ বাদামি বর্ণের শ্যাম সুন্দর পুরুষ। মনের মাঝে পুনরায় বসন্তের শীতলতা প্রবাহিত হতে শুরু করলো। এরই মধ্যে রান্নাঘরে মনোরমার হন্তদন্ত হয়ে প্রবেশ করলেন। প্রবেশ করতেই অভি মাকে দেখে শক্তিশালী বাহুবন্ধন থেকে মুক্ত করলো শ্রাবণীকে। চিন্তায় পাগল মনোরমা অভি আর শ্রাবণীকে অমন অবস্থায় দেখেও কোনো রকম প্রতিক্রিয়া ব্যক্ত করলেন না। ছুটি এসে শ্রাবণীর মাথায় হাত বুলিয়ে বললেন, এখনো ব্যথা করছে মা? মনোরমার কথাই চেতনা ফিরে পেল শ্রাবণী। হুট করে আবার মনে পড়ল সেই ব্যথার কথা। হাতের মধ্যে আবার চাগাল দিয়ে উঠল ব্যথাটা, যা কিছুক্ষণ আগে অভির ভাবনায় হারিয়ে একদম ভুলে গিয়েছিল সে। তবু মাথা নাড়িয়ে না বোঝালো শ্রাবণী, বলল তার কমেছে। এরই মধ্যে ব্যস্ততা নিয়ে কোমরে হাত দিয়ে লাঠি ভর দিয়ে
রান্নাঘরে হাজির হলেন নয়নতারা, তার পিছে পিছে অন্তরা। মনোরমা এবার রেগে গিয়ে অন্তরা আর শ্রাবণী দুজনকে একসাথে বকতে আরম্ভ করলেন। কি দরকার ছিল মাতব্বরি দেখিয়ে শিং মাছ ধরতে যাওয়ার? মা, আমি ওকে বারণ করেছিলাম, কিন্তু ও আমার কথা শোনেনি। অন্তরার কথা শুনে খেপে গেল শ্রাবণী, চোখ মুখ কুচকে তাকিয়ে বলল, মা, ও মিথ্যে কথা বলছে। আমাকে ডেয়ার দিয়েছিল, বলেছিল আমি নাকি ভিতর ডিম। কোনো দিনও শিং মাছ ধরা তো দূরে থাক, ছুতেও পারবো না। তাই মা, আমার সাহসী হওয়ার প্রমাণ দিতে গেলেন, তাই তো? শ্রাবণী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল লজ্জায়। এদিকে মনোরমা মাথায় হাত দিয়ে আহাজারি করতে শুরু করলেন। হে ঈশ্বর, আমি এই কাদের পাল্লায় পড়েছি। আমার রাতের ঘুম একজন কেড়ে নিয়েছে, শান্তি পাইনি। এখন আবার এরা দিনের স্বস্তিটুকুও কেড়ে নিয়ে উঠে পড়েছে। হে ভগবান, আমাকে কি তোমার নজরে পড়ে না? আমাকে কি তুমি দেখতেও পাও না? আমি তোদের হাত থেকে বেরোতে চাই। মনোরমার আহাজারি শুরু হতেই সুরসুর করে একে একে প্রথমে অন্তরা আর শ্রাবণী রান্নাঘর থেকে বেরিয়ে গেল। ঠিক তাদের পেছন পেছন অভিও প্রস্থান করলো। এদিক ওদিক তাকে রান্নাঘর ফাঁকা দেখে তড়িঘড়ি করে নয়নতারা বাঁকা কোমরে হাত দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসতে নিলেই মনোরমা বলে উঠলেন, দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আপনার না সকালবেলায় শেফালি দিদির বাড়ি চলে যাওয়ার কথা ছিল? বৌমার কথা শুনে মনে মনে নয়নতারা জিভ কাটলেন। কালকে যে নাতনির সাথে যুক্তি পরামর্শ করে ঝগড়া নাটক করেছেন, এই কথা মনোরমা জানতে পারলে একেবারে খবর করে ছাড়বে। তাই গলাটা ঝেড়ে পরিষ্কার করে মিঠে হাসি ঠোঁটে ফুল ঝুলিয়ে বললেন, ইয়ে মানে কইতাছি কি হ্যাঁ বউ। বলেই একটা চৌকি দেখিয়ে দিলেন। তারপর আস্তে ধীরে বললেন, দেখো বৌমা, আমার মনে হয় তোমার মাথা গরম হয়েছে। একটু সময় বিশ্রাম নাও, দেখবা মাথা ঠান্ডা হইয়া গেছে। আর শেফালির বাড়ি তখন যাইতাম না। আর কটা দিন পর হ্যাঁ আইব কইছে, জুইয়াও আইব কইছে, তখন ভাবছে যামো। তাহলে রোজ রোজ ভয় দেখান কেন? কিছু হইলেই কই দিতে থাকবেন যে আমি শেফালের বাড়িতে চলে যাবো। বুড়ি নয়নতারা এখন কি বলে যে মনোরমাকে ঠান্ডা করবেন বুঝতে পারছেন না। এদিকে মনোরমাও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন শাশুড়ির দিকে। শেষমেশ উপায় না পেয়ে মুখ কালো করে নয়নতারা বললেন, আচ্ছা ঠিক আছে, কখন তুমি যদি আমার শেফালির বাড়িতে যাওয়া দেখা খুশি হও তাইলে যাইতাম। থাক, আপনারা যাওয়া লাগবে না। যান, যে মাছগুলো তাড়াতাড়ি কাটেন। এত বেলা হয়েছে, খেয়াল আছে কারো? এখনো ভাতটুকুও চাপাতে পারলাম না। সোজা হেঁটে নিজের ঘরে এসে দাঁড়ালো অভি। আজ প্রথমবার হৃদযন্ত্র আন্দোলিত হচ্ছে তার। কোনো রকম ভাবে ছুটে নিজের রুমে এসেছে সে। নিজের হাত দুটো চোখের সম্মুখে তুলে ধরল। আচমকায় নিজের অজান্তে বেখেয়ালে এক চিলতে মৃদু হাসি লেপ্টে গেল অভির অধৈর্যরায়। মরণে হৃদয়ে অযত্নে পড়ে থাকা ভালোবাসার বীজ হয়তো কারোর ছোঁয়ায় সিক্ত হয়ে অঙ্কুরিত হতে শুরু করেছে নীরবে নিভৃতে। কি যেন এক অদৃশ্য মায়া আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে তাকে। আস্তে আস্তে ডান হাতটা অভি নিজের বুকে চেপে ধরল, যেখানে শ্রাবণী তার মুখটা গুজে রেখেছিল পরম নির্ভরতায়। এখনো যেন শ্রাবণীর গরম নিঃশ্বাসের পরশ মেখে আছে পাঁজরে ত্বকে। প্রথমবার অভির মনে হলো কেউ যেন এক পরম শান্তির প্রলেপ লেপে দিল তার ক্ষতবিক্ষত হওয়া রক্তাক্ত হৃদয়ের কাঁচা খায়ে। নিমেষে বিষাক্ত যন্ত্রণার অবসান হলো যেন। অভির চোখে মুখে খুশির ঝলক, অজানা উচ্ছ্বাসে ভাসছে সে। মেয়েটা থরথর করে মৃদু কম্পনে কাঁপছিল তার বাহুডোরে, তারই বুকের সাথে লেপ্টে। এমন অনুভূতির ছোঁয়া জীবনে প্রথমবার অনুভব করলো অভি। শ্রাবণীর সর্বাঙ্গে এই মৃদু কম্পন, বক্ষদেশ কাঁপিয়ে বড় বড় শ্বাস প্রশ্বাস গ্রহণ, এ যেন সত্যি স্বর্গীয় সুখ, যেটা দেখে প্রথম কদিন অভির অস্বস্তি বোধ হলেও আজ যেন এই কম্পনই অভির আনন্দের একমাত্র কারণ। আজ বৈশাখের প্রথম দিন। বৈশাখী সাজে সজ্জিত হয়ে উঠেছে ঐতিহাসিক গভর্নমেন্ট কলেজ। লাল পলাশের থিমকে নিয়ে আজ গোটা কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বৈশাখী অনুষ্ঠান। বাতাসে শীতের পরশোধাও হয়ে নেমে এসেছে উষ্ণতার ছোঁয়া। দলে দলে মেয়েরা সাদা লালের মিশেলে নিজেকে সাজিয়ে হাজির হচ্ছে কলেজ প্রাঙ্গণে। কলেজের উন্মুক্ত বিশাল প্রাঙ্গণ,
বিশাল বড় মঞ্চের চারিপাশে সামিয়ানা টাঙ্গানো। আজ গভর্নমেন্ট কলেজের 132তম জন্মদিবস। সেই উদ্দেশ্যে নেতামন্ত্রী আমলা থেকে শুরু করে নামি দামি ব্যক্তিত্বের চাঁদের হাট বসবে। কলেজের অধ্যাপকদেরও বসার বিরাট ব্যবস্থা করা হয়েছে। সকাল সকাল সাদা প্যান্টের সাথে লাল খয়েরি রঙা পাঞ্জাবি আর দামি ফার্স্ট ট্রাকের বাদামি ফিতের ঘড়িটা হাতে পড়ে কলেজ প্রাঙ্গণে হাজির হলো সজল। উচ্চ শ্যামবর্ণের পেটানো শরীরে সুদর্শন যুবকটি সহজেই সকলের নজর কাটতে সক্ষম। এই যেমন বর্তমানে কলেজে উপস্থিত ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফাইনাল ইয়ারের মেয়েরা নতুন এই হট চার্মিং ড্যাশিং হ্যান্ডসাম সুদর্শন ইংলিশ টিচারকে দুচোখে তৃষ্ণা মিটিয়ে ক্ষুধার্ত দৃষ্টিতে তাকিয়ে দেখছে। অথচ সজলের এই বিষয়ে কোনো আগ্রহই দেখতে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে যেন এইসব বিষয়ে পূর্ব থেকে অভিজ্ঞ সে। মাথা থেকে হেলমেট আর সানগ্লাসটা খুলে রিমলেস চশমাটি চোখে দিয়ে সজল বাইকটাকে পার্কিং জোনে রেখে নির্দিষ্ট স্থানের উদ্দেশ্যে পা বাড়ালো। মেন গেটের ভেতর দিয়ে প্রবেশ করে সামনের মোড় ঘুরতেই হঠাৎ করে সামনে এসে দাঁড়ালো লাল সাদা মিছিলের শাড়ি পরিহিতা সম্পূর্ণ নারী সাজে এক বিশেষ রমণী। সজলের দৃষ্টি আটকে গেল সেই রমণীর অনিন্দ সুন্দর মিষ্টি হাসিতে। দুদ্দার গতিতে আন্দোলিত হতে লাগলো বক্ষপট। সজলের প্রেমিক সত্তা যেন আজ বাঁধ ভাঙা জোয়ারে ভাসছে। বেহায়া অনুভূতিরা এই মুহূর্তে বড্ড বেসামাল হয়ে উঠেছে। অতর্কিতে ডান হাতটা বুকের বাম পাশে চেপে ধরল। ধীর অথচ স্পষ্ট কণ্ঠে বলল, এ কোন সাজে সামনে এসে দাঁড়ালে তুমি হৃদয় হরিণী? এমনিতেই তোমাকে কাছে পেতে মরিয়া হয়ে যাচ্ছে। আর আজকের এই রূপ দেখে আমার যে নিজের প্রতি সব ভারসাম্য হারিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি বিয়ে করে ফেলি আমার মিষ্টি বউটাকে। সজলের কথায় লজ্জায় লাল হয়ে গেল পৌশালী। মিষ্টি লাজুক হাসির রেশ টেনে বলল, যাহ দুষ্টু, বলেই পালালো সেখান থেকে। পৌশালী আজ নিজেকে সাজিয়েছে সজলের কিনে দেওয়া সেদিনের 5000ই লাল সাদা মিছিলের গরদের শাড়িতে। দুহাতে লাল কাচের চুড়ি আর খোপা ভর্তি জুঁই ফুলের সাজ। লাল পাথরের ঝুমকার চমৎকার লাল লিপস্টিকে তাকে যেন সত্যি স্বর্গের অপ্সরী লাগছিল আজ। চোখ দুটো ঘন কাজলের আবরণে আবৃত, যা তাকে আরো করে তুলেছে মোহনীয়। কপালের দুপাশে অবহেলায় পড়ে থাকা কাটা চুলের অংশগুলো পৌশালীর সৌন্দর্যকে যেন আরো কয়েক ধাপ বাড়িয়ে তুলেছে আজ। সজল অপলক দৃষ্টিতে তাকিয়েছিল তার হৃদয় হরিণীর যাওয়ার দিকে। পাতলা ঠোঁটে গজদন্দির হাসি দেখে সে এক অজানা ভালো লাগার আবেশে আপ্লুত হয়ে উঠেছিল ক্ষণে ক্ষণে। মনে মনে নিজেকে নিয়ে গর্ববোধ হচ্ছে তার। এই মেয়েটাই সে মেয়ে যে কিনা পুরো একটা বছর তার পেছনে ঘুরে ঘুরে প্রেম নিবেদন করে বেরিয়েছিল। আজ সত্যি সে তার অনুরাগিনী প্রেয়সী, তার একান্ত ব্যক্তিগত হৃদয় হরিণী। অনুষ্ঠান মঞ্চের সামনে বিশিষ্ট ব্যক্তিবর্গদের জন্য আসন পাতানো হয়েছে। দলে দলে প্রবেশ করছেন সকল আমন্ত্রিত অতিথি সদস্যরা। মঞ্চে দাঁড়িয়ে দুজন সঞ্চালক সঞ্চালিকা তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন ক্রমাগত মাইক হাতে নিয়ে। কিছু ফাইনাল ইয়ারের মেয়েদের দাঁড় করানো হয়েছে ফুলের ডালা হাতে দিয়ে। যখনই লাল কার্পেটের উপর দিয়ে আমন্ত্রিত অতিথিরা হেঁটে ভিআইপি আসনের দিকে অগ্রসর হচ্ছেন, কার্পেটের দুপাশে দাঁড়ানো লাল সাদা রঙের শাড়িতে বাঙালিয়ানা সাজে সাজানো সুন্দরী মেয়েরা ফুল ছিটিয়ে তাদের অভ্যর্থনা জানাচ্ছেন। বেশ কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো। প্রথমেই সঙ্গীতানুষ্ঠান হলো, তারপর ধীরে ধীরে এগিয়ে চলল তা। অনুষ্ঠান যখন প্রায় মাঝ বরাবর, ঠিক তখনই সেখানে উপস্থিত হলেন বিধায়ক ও মন্ত্রী দেবরাজ সামন্ত। বয়সী তরুণ ত্রিশোর্ধ্বী যুবক নেতা, বর্তমানে যথেষ্ট সুনাম অর্জন করেছে তার কাজকর্ম আর ক্ষমতা দিয়ে। ইতিমধ্যে তার কনভয় কলেজে প্রাঙ্গণে পৌঁছতেই হুলস্থুল পড়ে গেল সেখানে। আচমকায় অনুষ্ঠান স্থগিত করা হলো। তাড়াহুড়ো করে পুনরায় আবার সংবর্ধনা দেবার ব্যবস্থা করা হলো। মেয়েরা যাদের অভ্যর্থনা জানানোর দায়িত্বে নিয়োজিত করা হয়েছিল তাদের উপযুক্ত সময়ে খুঁজে পাওয়া গেল না। খোঁজাখুঁজি করে মাত্র কয়েকজনকে হাজির করা গেল সেখানে। তাদের মধ্যে পৌশালীও ছিল। তার হাতেই ফুলের ডালা তুলে দিলেন এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত অধ্যাপিকা মহাশয়া।
ভাই ভাই হাতে ফুলের ডালা নিয়ে আরো দুজন মেয়ের সাথে লাল কার্পেটের শেষ মাথায় এসে দাঁড়ালো পৌশালী। এদিকে বিধায়ক মঞ্চি দেবরাজ সামন্ত গাড়ি থেকে নেমে দাঁড়ালেন। পেছনে দাঁড়িয়ে তার দলবল সহ বডিগার্ড। তাদের নিয়ে হাঁটতে এসে পৌঁছলেন অনুষ্ঠানের মঞ্চের সামনে। কলেজের অধ্যক্ষ, এমএলএ, সহ অধ্যক্ষ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা হাত জোর করে অভ্যর্থনা জানালেন মন্ত্রী মহোদয়কে। মন্ত্রী সাহেব হাত জোর করে নমস্কার জানিয়ে তাদেরকে অভ্যর্থনা সম্মান জানিয়ে এগোতে লাগলেন লাল কার্পেট বেয়ে। এমন সময় সাদা পাঞ্জাবির পকেটে থাকা যন্ত্রটি মৃদু কম্পনে বেজে উঠল। মন্ত্রী সাহেব ফোন রিসিভ করে কথা বলতে বলতে এগিয়ে চললেন সামনের দিকে। আচমকায় মুখে একরাশ ফুলের টোকা পড়তেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে সামনে তাকালেন। চোখের সামনে দাঁড়িয়ে থাকা অরিন্দ সুন্দরী এক রমণীকে দেখে থমকে গেলেন সেখানে। কাজল কালো নয়ন দুটিতে হারিয়ে গেলেন।